স্বাগত ব্যবসাবাদী সারাদিনের সাথে আছে আমি শুধু দেখে নেব ইন্ডেক্সগুলোর মুভমেন্টটা কেমন রয়েছে ঢাকার পুঁজি বাজারে। আজকে সপ্তাহের শেষ কার্যদিবস, লেনদেনের শুরু থেকে একটা মিশ্র অবস্থা। এই মুহূর্তে আপনারা লক্ষ্য করতে পারছেন ডিএসসির প্রধান সূচক ডিএসসি ইন্ডেক্সটি 3.98 পয়েন্টের মতো বেড়ে 4787 পয়েন্টে রয়েছে। পাশাপাশি অন্য দুটো সূচকের ক্ষেত্রে DAX30 ইন্ডেক্সটি বেড়েছে 1.14 পয়েন্ট 1775 পয়েন্টে রয়েছে এবং সরিয়া সূচক DAC-S ইন্ডেক্সটি 10.04 পয়েন্টের মতো কমে 1134 পয়েন্টে রয়েছে। মোট লেনদেন 101 কোটি ছাড়িয়েছে ঢাকার পুঁজি বাজারে। পুঁজিবাজার নিয়ে আলোচনায় আজ আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন অর্থ সূচকের সম্পাদক জিয়াউর রহমান। কথা বলছি তার সাথে। জনাব জিয়াউর রহমান, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। কেমন আছেন? জি ভালো আছি। দেখলেন ইন্ডেক্সের মুভমেন্টটা, আজকে সপ্তাহের শেষ কার্যদিবস এবং আমরা দেখতে পাচ্ছি এই সপ্তাহে প্রায় 4 কার্যদিবস ট্রেড হয়েছে। 4 কার্যদিবসে আমরা দেখেছি ইন্ডেক্সের ক্ষেত্রে গ্র্যাজুয়ালি একটি পতন এবং গতকালকে আপনি জানেন যে 73 পয়েন্টের মতো সূচক কমেছিল ঢাকার পুঁজিবাজারে। সার্বিক মুভমেন্ট আপনার কাছে কেমন মনে হয়েছে? আসলে বাজারে আমরা যা দেখছি তা কিন্তু খুব অস্বাভাবিক না। আপনি জানেন যে আমাদের রাজনৈতিক পরিস্থিতি খুবই খারাপ, একটা সংঘাতমুখর সময় আমরা পার করছি এবং পুঁজিবাজারে সে অস্থিরতারই কিন্তু প্রতিফলন ঘটেছে। পুঁজিবাজার তো আসলে রাজনীতি, সমাজনীতি, অর্থনীতির বাইরের কোনো অংশ না, বরং অর্থনীতির সবচেয়ে সংবেদনশীল অংশ হচ্ছে পুঁজিবাজার। যেহেতু আপনার এই পরিস্থিতিতে শিল্প বাণিজ্যের স্বাভাবিক কর্মকাণ্ডগুলো ব্যাহত হচ্ছে, সেই কারণে যারা পুঁজিবাজার বিনিয়োগ করেন তারাও কিন্তু ভাবেন যে যদি এই ধারা চলতে থাকে তাহলে এই কোম্পানিগুলো আগামী দিনে ভালো প্রফিট করতে পারবে না, ভালো ডিভিডেন্ড দিতে পারবে না। সুতরাং এখানে এই প্রাইসের শেয়ারগুলো ধরে রাখা কিংবা নতুন করে বিনিয়োগ করা কতটুকু যুক্তিযুক্ত হবে, এসব নিয়ে তারা কিন্তু যথেষ্ট শঙ্কিত, দ্বিধান্বিত এবং তারই প্রতিফলন আমরা দেখছি। এবং আপনি জানেন যে আসলে একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট যদি দেখে যে অবরোধ চলছে কিংবা সংঘাত চলছে, আমার ব্যবসা করা কঠিন, কিন্তু সে কিন্তু চাইলেই 7 দিনে 10 দিনে বা 3 মাসে 6 মাসে তার ইন্ডাস্ট্রিটা গুটিয়ে নিতে পারবে না, বিনিয়োগ প্রত্যাহার করতে পারবে না। কিন্তু পুঁজিবাজার কিন্তু সেই সুযোগটুকু আছে, যেটা এর সুবিধা একই রকম অসুবিধাও আছে। চাইলে একজন বিনিয়োগকারী আজকেই তার সব শেয়ার বিক্রি করে তার ফান্ড উইথড্র করে নিতে পারেন। এই যে একটি অবস্থা, এই অবস্থার কারণেই কিন্তু যারা বিনিয়োগকারী আছেন, ইন্ডিভিজুয়াল এবং ইনস্টিটিউট, সবাই কিন্তু অনেক সংযত হয়ে যাচ্ছেন এবং গত টানা কয়েকদিন দর পতনের কারণে এবং গতকালও আমরা দেখেছি যথেষ্ট আসলে অস্থিরতা কিন্তু রাজনৈতিক অঙ্গনে ছিল। সব মিলিয়ে এক ধরনের প্যানিক অবস্থা তৈরি হয়েছে, তারই প্রতিফলন গতকাল ছিল। তবে আমি মনে করি যে এই অবস্থা দীর্ঘায়িত হবে না। প্রথম কথা হচ্ছে যে একটি দেশ কখনো এইরকম অনিশ্চিত অবস্থার মধ্য দিয়ে চলতে পারে না। আমরা আশা করি যে একটি সমাধান অবশ্যই হবে, হয়তো 7 দিন বা 10 দিন, কিন্তু এটা হতেই হবে। না হয় আমাদের অর্থনীতি যে একটি সম্ভাবনা ছিল, যে একটি প্রবৃদ্ধির ধারায় আমরা ছিলাম এবং মধ্য আয়ের দেশ আমরা যাব, আমরা বলছি 2021 সালের মধ্যে, সেটি কিন্তু ব্যাহত হবে। সুতরাং এই কারণে হলেও সবাইকে একটি সংযত আচরণ করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের অর্থনীতির একটি অন্তর্নিহিত শক্তি কিন্তু আছে। আপনি দেখেছেন এর আগেও কিন্তু গত বছর কিন্তু একই ধরনের সংঘাতমুখর পরিবেশ ছিল, তার মধ্যেও কিন্তু আমাদের জিডিপির গ্রোথ যথেষ্ট ভালোই হয়েছে। আমাদের যারা উদ্যোক্তা, বেসরকারি খাতে যারা কাজ করছেন, তাদের কিন্তু অনেক বেশি সৃজনশীলতা, অনেক বেশি সহন ক্ষমতা এবং অনেক বেশি উদ্ভাবনী শক্তি নিয়ে তারা পরিস্থিতি মোকাবেলা করে যান। একই কারণে আমি মনে করি যে এখনকার সিচুয়েশন কিন্তু তারা ওভারকাম করতে পারবেন। দ্বিতীয়ত হচ্ছে যে প্রথম ধাক্কাটা কেটে যাওয়ার পর বিনিয়োগকারীরা কিন্তু পুরো বিষয়গুলো আবার রিভিউ করবেন যে অতীতেও কিন্তু এরকম সিচুয়েশন হয়েছে, এর মধ্যেও কিন্তু আমাদের শিল্প বাণিজ্য এগিয়েছে, এর মধ্যে ইন্ডাস্ট্রি হয়েছে, কর্মসংস্থান হয়েছে। সুতরাং আমরা মনে করছি যে এইবারও কিন্তু আমরা সব কাটিয়ে উঠবো। যখনই এই রিয়েলাইজেশনটা আসবে তখনই কিন্তু বাজার একটু স্বাভাবিক হবে। গত বছর আমরা দেখেছি এই সময়ের আগের নির্বাচনী সমস্যা থেকে শুরু করে তখনও কিন্তু আমরা দেখেছিলাম বেশ কিছু পলিটিক্যাল আনস্টেবিলিটি ছিল, কিন্তু সেই সময় আমরা দেখেছি বর্তমান সময়ের চাইতে বেশ ভালো মুভমেন্ট নিয়ে গিয়েছিল। তো সেই তুলনায় আপনি কিভাবে দেখছেন? এবার একটি বাড়তি উপাদান যুক্ত হয়েছে। আপনি জানেন যে কিছু ব্যাংকের কিন্তু অতিমাত্রায় বাজারে বিনিয়োগ আছে। অতিমাত্রায় বলছে এই জন্য যে ব্যাংক কোম্পানি আইনে যে লিমিট দেওয়া আছে, এক্সপোজার কতটুকু হতে পারে তার মূলধনের, তার চেয়ে কারো কারো বিনিয়োগ একটু বেশি আছে। কারণ নতুন ব্যাংক কোম্পানি আইন প্রণয়নের পর যে বিধিমালা হয়েছে তার আগেই অনেক ব্যাংকের বিনিয়োগ বাজারে একটু বেশি ছিল। তাদেরকে সমন্বয় করার জন্য 2016 সালের জুন পর্যন্ত সময় দেওয়া আছে। কিন্তু গত অক্টোবর নভেম্বরে যখন বাজার একটু বেশি চাঙ্গা ছিল, তখন বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে অনেক ব্যাংকের কাছে চিঠি পাঠানো হয়েছে, ফোনে বলা হয়েছে যে তোমরা এখনই বিক্রি করে বাড়তি বিনিয়োগটুকু সমন্বয় করে নাও। এই যে এক ধরনের প্রেশার, বিশেষ করে যতটা না চিঠি, তার চেয়ে অনেক ফোনকে অনেক ইনস্টিটিউট বেশি ভয় পায়। ফোনের মধ্য দিয়ে তার কোনো রেকর্ড থাকে না। তার ফলে হচ্ছে কি, লিজিং কোম্পানি এবং ব্যাংকগুলো এক ধরনের শেকি অবস্থায় আছে, কেউ নতুন করে বিনিয়োগে যেতে পারছে না। যাদের বিনিয়োগ আছে তারাও কিন্তু বড় পুঁজির কোম্পানিগুলোর এখন মানে কি ধরনের মুভমেন্ট করছে বলে আপনার মনে হয়? বড় পুঁজির কোম্পানি যেগুলো, বড় পুঁজি কোম্পানিগুলো কিন্তু আলটিমেটলি ভালো করবে। যতগুলো বড় পুঁজির কোম্পানি আছে আপনি দেখবেন সেগুলো ফান্ডামেন্টালি অনেক স্ট্রং, সাউন্ড এবং এগুলো নিয়ে কারসাজি তুলনামূলকভাবে কম হয়। কারণ অল্প কিছু টাকা নিয়ে কয়েকজন মিলে কিন্তু এই ধরনের বড় কোম্পানিকে মুভ করানো যায় না। তো
কিন্তু যখন খুব খারাপ সময় যায়, যে বাজারে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অংশগ্রহণ কম থাকে, তখন কিন্তু এই বড় কোম্পানিগুলোর মুভমেন্টও আসলে এরকম থাকে না, এগুলো ধীর হয়ে যায়। আমরা মনে করি যখনই স্বাভাবিক অবস্থা আসবে এবং যখনই ব্যাংকগুলো আরো বাড়তি মাত্রায় বিনিয়োগ করতে পারবে, তখন এই বড় পুঁজির কোম্পানিগুলো ভালো করবে। আপনি জানেন যে আগামী সপ্তাহে নেক্সট উইকে আমরা দেখব নতুন মুদ্রানীতি ঘোষণা করবে। তো নতুন মুদ্রানীতি নিয়ে বিভিন্ন বিনিয়োগকারীদের ক্ষেত্রে কি ধরনের প্রতিক্রিয়া আপনি বর্তমানে লক্ষ্য করছেন? অনেকে যথেষ্ট উদ্বিগ্ন। আমাদের পুঁজিবাজারের জন্য বরাবরই একটা জুজুবুরির ভয়ের মতো থাকে যে মুদ্রানীতি কি আসছে, কেমন হবে। অতীতে আমরা দেখেছি যে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের জন্য বুঝে হোক না বুঝে হোক অতিমাত্রায় টাইট বা সংকোচনমুখী মুদ্রানীতি দেওয়া হয়েছে, যার মাধ্যমে বাজার থেকে প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে বাড়তি টাকা তুলে নিয়েছে সেন্ট্রাল ব্যাংক, যার ফলে বিনিয়োগের জন্য পর্যাপ্ত টাকা কিন্তু ব্যাংকগুলোর হাতে থাকতো না। কিন্তু এখন কিন্তু আমরা ভিন্ন চিত্র দেখছি। সেহেতু আপনি জানেন অনেক ব্যাংকের হাতে কিন্তু উদ্বৃত্ত টাকা আছে, কিন্তু তারা বিনিয়োগ করার সুযোগ পাচ্ছে না। এমন একটি অবস্থা আমি মনে করি না যে মুদ্রানীতির মাধ্যমে বাংলাদেশ ব্যাংক টাকা তুলে নেবে কিংবা তুলে নেওয়া সম্ভব। ব্যাংকগুলোর হাতে পর্যাপ্ত বিনিয়োগ করার মতো অর্থ আছে, মুদ্রানীতির খুব একটা প্রভাব পড়বে না। কিন্তু যেটা করা উচিত সেটি হচ্ছে যে বাংলাদেশ ব্যাংক যেভাবে ক্যালকুলেট করে ব্যাংকগুলোর এক্সপোজার পুঁজিবাজারে। আচ্ছা, জনাব জিয়া রহমান, আমরা মুদ্রানীতি নিয়ে আরো কিছু কথা বলবো, তার আগে বিরতির একটা সময় হয়ে এসেছে। এই মুহূর্তে নিচে একটি বিরতির সাথেই থাকুন। স্বাগত আরো একবার বিরতির পরে, সাথে আছি শারমিন সেতু। বিরতিতে যাবার আগে কথা বলছিলাম অর্থসূচকের সম্পাদক জিয়া রহমানের সাথে। ফিরছি আবার আলোচনায়। জনাব জিয়া রহমান, আপনি বিরতির আগে মুদ্রানীতি নিয়ে বলছিলেন যে জানতে চাইবো যে মুদ্রানীতি নিয়ে অনেক বিনিয়োগকারীর প্রত্যাশা করছে যে এবারের মুদ্রানীতিটা পুঁজিবাজার বান্ধব করা হোক। তো জানতে চাইবো যে পুঁজিবাজার বান্ধব মুদ্রানীতি করতে গেলে কোন কোন বিষয়ের প্রতি জোর দেওয়া উচিত বলে আপনার মনে হয়? তাহলে কোন কোন বিষয়ে জোর দিলে আপনার মনে হয় যে এটা পুঁজিবাজার বান্ধব মুদ্রানীতি হবে, এই বিষয়টি জানতে চাইবো। আচ্ছা, অতীতে যেটা দেখা গেছে যে মুদ্রানীতি অনেক সময় সংকোচনমুখী হয়, এবং সেটা যদি হয় তখন ব্যাংক থেকে যে বাড়তি তারল্য তাদের হাতে আছে সেগুলো নানা কৌশলে, কখনো সিআরআর বাড়িয়ে নানা ধরনের ইনস্ট্রুমেন্টের মাধ্যমে টাকাগুলো তুলে নেওয়া হয়, যাতে ব্যাংক বাড়তি বিনিয়োগটুকু করতে না পারে। এবং বলা হয় যে মুদ্রানীতিতে এমফাসাইজ করা হয় শুধুমাত্র উৎপাদনমুখী কর্মকাণ্ডে যেন বেশি ফিনান্স করা হয়, আর আপনার নন প্রোডাক্টিভ সেক্টর যেটা বা অনুৎপাদনশীল খাত, তাতে যাতে বিনিয়োগটা কম হয়। পুঁজিবাজারকে কিন্তু ট্রিট করা হয় নন প্রোডাক্টিভ সেক্টর বা অনুৎপাদনশীল খাত হিসেবে। তো আমরা মনে করি না যে এবার সেটা হবে। প্রথম কথা হচ্ছে যে দুঃসময় আমরা পার করেছি বা পার করছি, অর্থনীতির যে ক্ষতিটুকু হয়েছে কর্মসংস্থানে, উৎপাদনে, শিল্পায়নে, সেগুলো পুষিয়ে নিতে অবশ্যই এই সম্প্রসারণমূলক বা সহনশীল একটা মুদ্রানীতি করতে হবে। সেক্ষেত্রে ব্যাংকগুলোর হাতে টাকা থাকতেই হবে। দ্বিতীয়ত হচ্ছে যে এমনিতে কিন্তু ব্যাংকের হাতে পর্যাপ্ত পরিমাণ টাকা আছে, দরকার হচ্ছে যে সে টাকাগুলো যেন পুঁজিবাজারে বিনিয়োগ করতে পারে, তার জন্য একটা সুযোগ তৈরি করে দেওয়া। আর এটি করা যায় মুদ্রানীতির মাধ্যমে না, সেটি হচ্ছে যে আপনি ক্যাপিটাল মার্কেট এক্সপোজার যেটা বলা হয় বাংলাদেশ ব্যাংকের যেভাবে ক্যালকুলেট করে, সেই ক্যালকুলেশনের মেথোডোলজিতে কিছু পরিবর্তন আনতে হবে। আপনি জানেন যে বর্তমানে একটি ব্যাংকের যে সাবসিডিয়ারি কোম্পানি, যেগুলো মার্চেন্ট ব্যাংক কিংবা ব্রোকার হাউস, তাদের যে পেড আপ ক্যাপিটাল সেটাকেও কিন্তু অন্তর্ভুক্ত করা হচ্ছে এক্সপোজারের মধ্যে। কিন্তু আসলে এটা কিন্তু এক্সপোজারের মধ্যে থাকা উচিত না, এটা সব বিশেষজ্ঞরা বলেন এবং বাইরেও কিন্তু এরকমই প্র্যাকটিস। দ্বিতীয়ত হচ্ছে যে তালিকাভুক্ত কোম্পানির শেয়ারে যেমন বিনিয়োগ করে ব্যাংকগুলো, তালিকা বহির্ভূত কোম্পানি যেগুলো তালিকাভুক্ত হয়নি কিংবা কখনোই হবে না, সেখানেও কিন্তু বিনিয়োগ করে। সেই বিনিয়োগটুকু আসলে এক্সপোজারে না আনলেও চলে। আরেকটি বিষয় হতে পারে যে আপনার সবসময় এখানে হিসাবটা করা হয় মার্কেট প্রাইসের ভিত্তিতে। আপনি একটা শেয়ার কিনেছে 20 টাকায়, সেটি যদি 30 টাকা হয়ে যায়, এখানে কিন্তু তার এক্সপোজার হয়ে যাচ্ছে 30 টাকা। কিন্তু তার ঝুঁকি তো আসলে 20 টাকার উপরে। যদি 20 টাকা থেকে কমে যায় কিংবা 20 টাকাটা একেবারে জিরো হয়ে যায়, তাহলে ব্যাংকের ক্ষতি হবে মাত্র 20 টাকা, 30 টাকা কিন্তু তার ক্ষতি হচ্ছে না। এই যে সংজ্ঞা হিসাব করছে 30 টাকা তার এক্সপোজার, 30 টাকা তার বিনিয়োগ হয়ে গেছে, এটা কিন্তু একটা ভুল মেথোডোলজি আমরা মনে করি। এই জায়গাটা যদি সংশোধন করা হয়, কস্ট প্রাইসে যদি হিসাবটা করা হয় মার্কেট প্রাইসের পরিবর্তে, তাহলে ব্যাংকগুলো কিন্তু বিনিয়োগের জন্য যথেষ্ট স্পেস পাবে। এবং সবগুলো ব্যাংক যদি এই স্পেসটুকু ইউটিলাইজ করে, তাহলে আমি মনে করি যে পুঁজিবাজার যথেষ্ট একটা গতিময় অবস্থা আমরা দেখব এবং বাজার অনেক বড় হবে। সেই বাজারে আরও অনেক বেশি কোম্পানি আসতে পারবে, এটি কর্মসংস্থানে, উৎপাদনে অনেক বড় ভূমিকা রাখতে পারবে। আচ্ছা, আমরা সাধারণত দেখে থাকি যে মার্চে বেশিরভাগ কোম্পানি ডিভিডেন্ডগুলো প্রকাশ করা হয়, যেহেতু আমরা দেখেছি যে বেশিরভাগ কোম্পানি, পুঁজিবাজার লিস্টেড কোম্পানিগুলোর উৎপাদন থেকে শুরু করে ব্যবসা বাণিজ্যতে একটা ধীর গতি চলে এসেছে। তো সামনে ডিভিডেন্ডে কি ধরনের প্রভাব পড়তে পারে বলে আপনার মনে হয়? আমি মনে করি না যে খারাপ কোনো প্রভাব পড়বে, কারণ হচ্ছে ডিভিডেন্ড তো দেবে হচ্ছে 31শে ডিসেম্বর সমাপ্ত যে হিসাব বছর, তার উপর ভিত্তি করে। এখন যে অস্থির অবস্থাটা আমরা দেখছি, যে একেবারে দম বন্ধকর, শ্বাসরুদ্ধকর অবস্থা, সেটি কিন্তু শুরু হয়েছে বেসিক্যালি জানুয়ারির শুরুর দিক থেকে বা জানুয়ারির মাঝামাঝি সময় থেকে। সুতরাং যে অর্থ বছরের ব্যবসা মুনাফার ভিত্তিতে ডিভিডেন্ড ঘোষণা করা হবে,
সে অর্থ বছরের চিত্র কিন্তু মোটামুটি ভালো ছিল, সহনশীল অবস্থা ছিল। সে কারণে আমি মনে করি না যে তাদের মুনাফা কম হয়েছে কিংবা তারা খারাপ ডিভিডেন্ড দিবে। তবে এই বছরের যে চিত্র সেটা যদি কন্টিনিউ করে আগামী বছর হয়তো মুনাফাটা কম হতে পারে, আগামী বছর ডিভিডেন্ড খারাপ হতে পারে। গত বছরের জন্য কারো উদ্বিগ্ন থাকার কিংবা আশঙ্কায় থাকার কোনো কারণ নেই। বিনিয়োগকারীরা গত বছর ভালো ডিভিডেন্ড পাবেন এই আশা আমরা করতে পারি। তারপরেও কোম্পানিগুলোর প্রতি আমাদের এক ধরনের পরামর্শ থাকবে, যেহেতু একটি মন্দা বাজারে বিনিয়োগকারীরা রয়েছেন, তারা তাদের যে আয় থেকে তারা ডিভিডেন্ড দেন তার একটি অংশ কিন্তু রিজার্ভ হিসেবে রেখে দেন। রিজার্ভের পরিমাণটা এবার একটু কম রেখে তারা কিন্তু একটু পে আউটটা বা ডিভিডেন্ডটা একটু বেশি দিতে পারেন, তাহলে বিনিয়োগকারী ভাইরা একটু উপকৃত হবেন, তাদের সাথে বাজারের ইনভলভমেন্ট আরো বাড়বে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে আইপিও অ্যাপ্রুভালের ক্ষেত্রে ইদানিং আমরা দেখতে পাচ্ছি বিএসইসি বেশ বিব্রত বোধ করছে। এই বিষয়টা জানতে চাইবো যে আসলে মূলত আসলে হয়েছে কি, গত এক বছর যেসব আইপিও এসছে তার কোনো কোনোটির অনুমোদন প্রক্রিয়া নিয়ে, কোনো কোনোটির প্রিমিয়াম নিয়ে কিন্তু নানা ধরনের প্রশ্ন উঠেছে। আমরা বলতে চাই না যে সেগুলোর পেছনে অনিয়ম হয়েছে, দুর্নীতি হয়েছে, কিন্তু প্রশ্নটা ছিল। একই কারণে সেই বক্তব্যগুলো গিয়েছে আমাদের অর্থ মন্ত্রণালয়ের চোখে পড়েছে। তারা সম্প্রতি একটি চিঠি দিয়েছেন যে সিকিউরিটিজ আইনের কিছু ধারা উল্লেখ করে যে এই ধারাগুলো যেন ফলো করে কঠোরভাবে মেনে চলে তারপর আইপিও অ্যাপ্রুভাল দেওয়া হয়। এই চিঠির পরিপ্রেক্ষিতে আসলে একটু বিব্রত বোধ করছেন এসসি। তো আমরা মনে করি না যে এই কারণে এসএসসির হাত গুটিয়ে বসে থাকা ঠিক হবে, কারণ তার দায়িত্ব হচ্ছে ভালো ভালো কোম্পানিগুলোকে বাজারে আসার সুযোগ করে দেওয়া। এসএসসি যদি অভিমান করে বসে থাকে তাহলে কিন্তু আমাদের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে, আমাদের শিল্পায়ন প্রক্রিয়া কিন্তু ব্যাহত হবে। আমরা মনে করি যে এসএসসির উচিত হবে তাদের সিদ্ধান্তগুলো যদি সঠিক হয়ে থাকে তাহলে অর্থ মন্ত্রণালয়ের কাছে সেগুলোর যৌক্তিকতা তুলে ধরা, এই যে প্রিমিয়াম দেওয়া হয়েছে সেগুলো জাস্টিফিকেশন ছিল কিনা সেগুলো প্রমাণ করা, আর আগামী দিনে যেসব আইপিও অ্যাপ্রুভাল দেওয়া হবে সেগুলোর ক্ষেত্রে একটু সতর্ক থাকা, একটু বেশি করে বিচার বিশ্লেষণ যাচাই বাছাই করে যেন এখানে বিনিয়োগকারীদের স্বার্থটা সংরক্ষিত হয় এবং একই সঙ্গে ইস্যুয়ারের স্বার্থ এবং বিনিয়োগকারীর স্বার্থের মধ্যে একটা ভারসাম্য থাকে সেটা নিশ্চিত করা। এটা যদি করা হয় তাহলে তো আসলে কারো কিছু বলা থাকবে না। আচ্ছা, সবশেষ সংক্ষেপে জানতে চাইবো যে মিউচুয়াল ফান্ডগুলো নিয়ে আপনার মতামতটা জানতে চাইবো যে এখন যে অবস্থানে রয়েছে মিউচুয়াল ফান্ডগুলোর আপনি কিভাবে দেখছেন? আসলে মিউচুয়াল ফান্ড তো হচ্ছে যে বিনিয়োগকারীদের টাকাগুলোকে এনে পুঁজিবাজারেই বিনিয়োগ করেন, বিভিন্ন কোম্পানির শেয়ারে বিনিয়োগ করেন। সুতরাং পুঁজিবাজারের অবস্থা যদি ভালো থাকে তাদের শেয়ারের দাম বাড়বে, তাদের এনএভি বাড়বে, এনএভি বাড়লে সেই মিউচুয়াল ফান্ডের ইউনিটের প্রতি লোকজনের আগ্রহটাও বাড়বে। বাজার ভালো না হলে মিউচুয়াল ফান্ডের প্রতি আগ্রহটা বাড়বে না, বাজার ভালো হলে সব ঠিক হয়ে যাবে। জনাব জিয়াউর রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে এসে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। এই মুহূর্তে নিচ্ছি সংবাদ বিরতির সাথেই থাকবেন।